বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। আর আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করব 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমাদের বিগত দিনে কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে, তাছাড়াও আপকামিং তোমাদের ফুড এসআই পরীক্ষা ও পরবর্তীতে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের 12,000 কনস্টেবল নিয়োগ হতে চলেছে, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলে, তবে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের বিগত বছরের প্রশ্নাবলী এবং নতুন নতুন অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্ন সলভ করিয়ে থাকি। তাছাড়াও প্রতিটি চাকরির পরীক্ষার সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই যুক্ত থাকুন। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নের যেটি বলা হয়েছে তা হলো, তেভাগা আন্দোলন কবে হয়? অর্থাৎ তেভাগা আন্দোলন যে হয়েছিল সেটি কবে হয়েছিল? তাহলে এই তেভাগা আন্দোলন কিন্তু হয়েছিল 1946 সালে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? তাহলে ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু হয়েছিল 1946 সালে। আর এই গণপরিষদেই কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা করেছিল। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে পাস হয়? তাহলে মাউন্টব্যাটেন পরিকল্পনা এটা কিন্তু পাস হয়েছিল 1947 সালে। ভারত বিভাগের সিদ্ধান্ত এই মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে কিন্তু ঘোষণা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আজাদ হিন্দ বাহিনী কে গঠন করেন? তাহলে এই আজাদ হিন্দ বাহিনী কিন্তু গঠন করেছিলেন 1942 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসু। এই আজাদ হিন্দ বাহিনীটা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে এর দায়িত্বভার নিয়েছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আজাদ হিন্দ বাহিনী কবে কোহিমা দখল করেন? তাহলে আজাদ হিন্দ বাহিনী কোহিমা দখল করেছিল কিন্তু 1944 সালে। আর আমরা তোমাদের জন্য এই প্রশ্নগুলি অনলাইনার হিসাবে নিয়ে এসেছি। আমরা যদি চাইতাম তবে অবশ্যই তোমাদের এমসিকিউ ফরম্যাটেও এই প্রশ্নগুলি করাতে পারতাম, কিন্তু তোমাদের জন্য বেশি সময় না লাগে, অর্থাৎ কম সময়ে কিভাবে আমরা তোমাদের বেশি বেশি প্রশ্ন সলভ করাতে পারি, তার জন্যই কিন্তু আমরা এই প্রশ্নগুলিকে অনলাইনার হিসাবে নিয়ে আসছি। কারণ এমসিকিউ যদি আমরা তোমাদের দিই তবে তোমাদের অনেক সময় নষ্ট হবে, আর আমরা চাই না তোমাদের বেশি সময় নষ্ট হোক। তার পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ওয়াভেল পরিকল্পনা কবে পাস হয়? তাহলে ওয়াভেল পরিকল্পনা এটা কিন্তু পাস হয়েছিল 1945 সালে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারত শাসন আইন কবে প্রণয় হয়? তাহলে ভারত শাসন আইন এটা কিন্তু প্রণয় হয়েছিল 1892 সালে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে? তাহলে বাংলায় অনুশীলন সমিতি এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল প্রমথনাথ ঋষি 1902 সালে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? এই ক্যাবিনেট মিশন কিন্তু ভারতে এসেছিল 1946 সালে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নৌসেনা বিদ্রোহ কবে হয়? অর্থাৎ নৌসেনা বিদ্রোহ বা নৌ বিদ্রোহ সেটা কবে হয়েছিল? তাহলে নৌ বিদ্রোহ কিন্তু হয়েছিল 1946 সালে। মুম্বাইয়ের তোলওয়াল নামক একটি জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয়? তাহলে ভারতের রাজধানী কিন্তু কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় 1911 সালে। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল? তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কিন্তু ছিল 1914 থেকে 1918। এই সময়কালের মধ্যে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কবে কার উদ্যোগে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়?
তাহলে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিন্তু হয়েছিল মাইকেল ডায়েটের নির্দেশে 1919 সালে। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা কিন্তু যে রাওলাটানের বিপক্ষে কিন্তু মানুষ একত্রিত হয়েছিল পাঞ্জাবের অমৃতসরের মাঠে, এবং সেই মাঠেই কিন্তু মাইকেল ডায়েটের নির্দেশে গুলি চালানো হয় এবং এর ফলে কিন্তু প্রচুর লোক সেখানে মারা গিয়েছিল। আর এই ঘটনাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে অসহযোগ আন্দোলন কবে হয়? তাহলে এই অসহযোগ আন্দোলন এটা কিন্তু হয়েছিল 1920 সালে। 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়? তাহলে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কিন্তু হয়েছিল 1907 খ্রিস্টাব্দে, এবং এই অধিবেশনেই কংগ্রেস দুটি শাখায় কিন্তু বিভক্ত হয়ে গিয়েছিল, নরমপন্থী ও চরমপন্থী। 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে গদর পার্টি কে কবে প্রতিষ্ঠা করে? তাহলে গদর পার্টি কিন্তু আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে 1913 খ্রিস্টাব্দে লালা হরদয়ালের উদ্যোগে কিন্তু এই গদর পার্টি প্রতিষ্ঠা হয়। তাহলে 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে লালা হরদয়াল কিন্তু এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোমাগাতা মারু ঘটনা কত খ্রিস্টাব্দে হয়েছিল? তাহলে এই কোমাগাতা মারু ঘটনাটি কিন্তু 1914 সাল খ্রিস্টাব্দে হয়েছিল। এখানে বজবজ থেকে 20 জন শিখের মৃত্যু ঘটে এবং 200 জন বন্দী হয়। এই ঘটনায় কিন্তু বজবজে 20 জন শিখের মৃত্যু হয় ব্রিটিশ বাহিনীর গুলিতে, এবং 200 জন শিখ বন্দী হয়েছিল, যা 1914 খ্রিস্টাব্দে ঘটেছিল, এবং এই ঘটনায় কিন্তু কোমাগাতা মারু ঘটনা নামে পরিচিত, এবং এই কোমাগাতা মারু জাহাজে এই ঘটনাটি ঘটেছিল বলে এর নামকরণ করা হয়েছে কোমাগাতা মারু ঘটনা। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা রয়েছে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন কবে শুরু হয়? তাহলে গান্ধীজির নেতৃত্বে কিন্তু 1917 খ্রিস্টাব্দে এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়, এবং ভারতবর্ষের বুকে গান্ধীজির প্রথম গণ আন্দোলনের অভিজ্ঞতা কিন্তু হয়েছিল এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন থেকেই। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাওলাট আইন কবে পাশ হয়? তাহলে এই রাওলাট আইন কিন্তু পাশ হয়েছিল 1919 খ্রিস্টাব্দে, এবং এই আইনের প্রতিবাদ করতে গিয়ে কিন্তু যেটা দেখলাম আগে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে হয়েছিল। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়? তাহলে ক্ষুদিরাম বসুর ফাঁসি কিন্তু হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে মল্লে মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তন হয়? তাহলে এই মল্লে মিন্টো সংস্কার আইন এটা কিন্তু প্রবর্তন হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। আজকের ক্লাসের 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বরাজ দল কে প্রতিষ্ঠা করে? তাহলে স্বরাজ দল এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 সালে। এই চিত্তরঞ্জন দাস এটা প্রতিষ্ঠা করেছিল 1923 সালে, এবং এই চিত্তরঞ্জন দাসকে কিন্তু একটি অন্য নাম যেটা হচ্ছে দেশবন্ধু বলেও কিন্তু চিত্তরঞ্জন দাসকে অভিহিত করা হয়। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইমন কমিশন কবে প্রতিষ্ঠা হয়? তাহলে এই সাইমন কমিশন কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়? তাহলে প্রথম গোলটেবিল বৈঠক এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের কবে ফাঁসি হয়? তাহলে ভগৎ সিং, রাজগুরু আর হচ্ছে সুখদেব এই তিনজনের কিন্তু ফাঁসি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে নেহেরু রিপোর্ট কবে পাশ হয়? তাহলে এই নেহেরু রিপোর্ট এটা কিন্তু পাশ হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, এবং এই নেহেরু রিপোর্ট কিন্তু পেশ করেছিল মতিলাল নেহেরু। 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি ঘোষণা করা হয়? তাহলে জাতীয় কংগ্রেসের কিন্তু 1929 খ্রিস্টাব্দে যে লাহোর অধিবেশন হয়েছিল সেখানেই কিন্তু পূর্ণ স্বরাজ কথাটি প্রথম ঘোষণা করা হয়েছিল, এবং এই পূর্ণ স্বরাজ ঘোষণার পরবর্তী বছর অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারি থেকে কিন্তু ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছিল। 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্র প্রস্তাব গ্রহণ করা হয়? তাহলে মুসলিম অধিবেশনের যে 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশন হয়েছিল সেখানেই কিন্তু পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। 30 নম্বর প্রশ্ন।
30 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? তাহলে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু সংগঠিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে, এবং এই আন্দোলন আগস্ট মাসে সংগঠিত হয়েছিল, অর্থাৎ 8-9 আগস্টে কিন্তু শুরু হয়েছিল। তার জন্য কিন্তু এই আন্দোলনকে আগস্ট আন্দোলনও বলা হয়। এবং এই আন্দোলন করতে গিয়ে গান্ধীজি উক্তি দিয়েছিলেন বা কথা বলেছিলেন একটি, যে করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ হয় কিছু করব, না হয় মরে যাব, কিন্তু এবার হচ্ছে অন্তিম কিছু দেখেই দিব। 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রিপস মিশন কবে ভারতে আসে? তাহলে ক্রিপস মিশন কিন্তু ভারতে এসেছিল 1942 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে আইন অমান্য আন্দোলনের সূচনা কবে হয়? তাহলে আইন অমান্য আন্দোলনের সূচনা কিন্তু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে। গুজরাটের সবরমতী আশ্রম থেকে কিন্তু গান্ধীজি যাত্রা করে ডান্ডি পর্যন্ত, এবং সেখানে গিয়ে লবণ উৎপন্ন করে, লবণ আইন ভঙ্গ করে, এবং এই লবণ আইন ভঙ্গের মাধ্যমে কিন্তু গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিল। 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডান্ডির লবণ সত্যাগ্রহ কবে হয়? তাহলে ডান্ডির লবণ সত্যাগ্রহ কিন্তু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে। 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন কবে পাশ হয়? তাহলে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন কিন্তু পাশ হয় 1919 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে খিলাফত আন্দোলনের সূচনা হয়েছিল কবে? আর এই খিলাফত আন্দোলনের সূচনা কিন্তু হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে অহিংস অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? তাহলে অহিংস অসহযোগ আন্দোলন এটা কিন্তু হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, আর এই আন্দোলনটি গান্ধীজির নেতৃত্বে কিন্তু হয়েছিল। আজকের ক্লাসের 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে চৌরি চৌরা ঘটনা কবে হয়েছিল? তাহলে এই চৌরি চৌরা এই ঘটনাটি কিন্তু হয়েছিল 1922 সালে। এই অসহযোগ আন্দোলন করতে গিয়ে উত্তরপ্রদেশের গোরক্ষপুর নামক স্থানে উত্তেজিত জনতা একটি থানায় আগুন ধরিয়ে দেয়, এবং যার ফলে কিছু পুলিশকর্মী পুড়ে মারা যায়, এবং এই ঘটনাই হচ্ছে চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত, যার ফলে গান্ধীজি প্রচণ্ডভাবে মর্মাহত হন এবং অসহযোগ আন্দোলনকে কিন্তু প্রত্যাহার করে নিয়েছিলেন। এই ঘটনাই হচ্ছে চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত, যা 1922 সালে ঘটেছিল। 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কিন্তু ছিলেন মাস্টারদা সূর্য সেন, যা ঘটেছিল 1930 সালে। তোমাদের একটি প্রশ্ন এখান থেকে এভাবেও আসতে পারে যে কোন বিপ্লবী নেতা মাস্টারদা নামে পরিচিত? তবে কিন্তু হয়ে যাবে সূর্য সেন। 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে অলিন্দ যুদ্ধ কবে হয়? তাহলে এই অলিন্দ যুদ্ধ কিন্তু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। বিনয়, বাদল, দীনেশ এই তিনজন ব্যক্তি কিন্তু এই অলিন্দ যুদ্ধের সাথে সম্পর্কিত। 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে গান্ধী আইরিন চুক্তি কবে হয়? তাহলে গান্ধী এবং আরুনের মধ্যে চুক্তি কিন্তু হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তাহলে পুনা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে ডক্টর বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে, অর্থাৎ বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করে? তাহলে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কিন্তু ঘোষণা করে, এখানে একটু বানান ভুল হচ্ছে, র্যামসে হবে এটা, ঠিক আছে, কারেকশন করে নিবে। র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে কিন্তু এই সাম্প্রদায়িক নীতি এটি ঘোষণা করে। 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন কবে প্রতিষ্ঠা হয়? তাহলে এই ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1933 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূর্য সেনের কবে ফাঁসি হয়? তাহলে সূর্য সেন যিনি হচ্ছে মাস্টারদা নামে পরিচিত এবং যিনি হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিল, তাহলে এই সূর্য সেনের ফাঁসি কিন্তু হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের 45 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে বলা হয়েছে কংগ্রেস সমাজমন্ত্রী দল, এটা মন্ত্রী না, এটা সমাজতন্ত্রী হবে। কংগ্রেস সমাজতন্ত্রী দল কে প্রতিষ্ঠা করে? তাহলে কংগ্রেস সমাজতন্ত্রী দল এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল জয়প্রকাশ নারায়ণ 1934 খ্রিস্টাব্দে। তাহলে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করে জয়প্রকাশ নারায়ণ 1934 খ্রিস্টাব্দে।
পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত শাসন আইন কবে পাস হয়? তাহলে ভারত শাসন আইন কিন্তু পাস হয় 1935 সালে এবং এই ভারত শাসন আইন থেকেই কিন্তু ভারতীয় সংবিধানের বেশিরভাগ অংশ নেওয়া হয়েছে এবং স্বাধীনতার আগ পর্যন্ত এই ভারত শাসন আইন 1935 মেনেই কিন্তু ভারতবর্ষের শাসন পরিচালনা হয়েছিল। 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিখিল ভারত কিষাণ কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? তাহলে নিখিল ভারত কিষাণ কংগ্রেস এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1936 সালে বা খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন? তাহলে জাতীয় কংগ্রেসের 1938 সালের হরিপুরা অধিবেশনে কিন্তু প্রথমবারের জন্য সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং এর পরবর্তী বছর অর্থাৎ 1939 সালে কিন্তু ত্রিপুরী অধিবেশনেও সুভাষচন্দ্র বসু পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব পদ ত্যাগ করেন 1939 সালে এবং নতুন একটি দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন, যা 1939 সালে গঠন করেছিলেন। ফরওয়ার্ড ব্লক মানে নতুন একটি দল এবং এই ফরওয়ার্ড ব্লকের অনেক জায়গায় প্রশ্নটি এসেছে যে ফরওয়ার্ড ব্লকের যে পতাকা আছে তার মধ্যে কোন পশুর ছবি আছে? তাহলে কিন্তু হয়ে যাবে বাঘ। এই বাঘের ছবি কিন্তু ফরওয়ার্ড ব্লকের পতাকার মধ্যে আছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 49 নম্বর প্রশ্ন। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় কবে? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর সূচনা হয়েছিল কিন্তু 1939 সালে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। এই শেষ প্রশ্নে বলা হয়েছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে? তাহলে এখনই দেখলাম যে ফরওয়ার্ড ব্লক কিন্তু সুভাষচন্দ্র বসু 1939 সালে প্রতিষ্ঠা করেছিল এবং যার জাতীয় যার পতাকার মধ্যে কিন্তু পশুর চিহ্ন যদি বলে কোনটা ছিল সেটা হচ্ছে বাঘের চিহ্ন কিন্তু ছিল। তো এই 50টি প্রশ্নই ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার জন্য। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না এবং তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তবে অবশ্যই তোমরা আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ক্লাসের যদি তোমরা পিডিএফ পেতে চাও তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।